সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে ফার্স্ট সেমিস্টার মানে 11-এর প্রথম পরীক্ষা এবং থার্ড সেমিস্টার অর্থাৎ হায়ার সেকেন্ডারি ক্লাস 12-এর যে প্রথম পরীক্ষাটা যেটা এমসিকিউ হবে সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করছি। এর আগের একটা ভিডিওতেও করেছি, তাহলে আজকের এই ভিডিওটা কেন? কারণ এই প্রশ্নের ধরন নিয়ে কিন্তু স্বচ্ছ ধারণা ধীরে ধীরে আমাদের মধ্যে গড়ে উঠছে। আসলে কি জানো যে একটা সিলেবাস চালু হওয়ার পরে বিভিন্ন জায়গায় মানে শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন ক্যাম্প হয়, সেই ওরিয়েন্টেশন ক্যাম্পে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়, প্রশ্নের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা হয়, এগুলো হয়। কিন্তু এবারে সিলেবাস তৈরি হওয়ার পরে সম্ভবত এই ভোটের আবহ তৈরি হয়ে যাওয়ার জন্য সে ধরনের কোনো ক্যাম্প হয়নি বলে আমাদের কোনো শিক্ষকের, কোনো বিষয়ের কোনো শিক্ষকের কাছে কিন্তু পরিষ্কার ধারণা নেই। আমরা এক এক সময় পাচ্ছি এবং সেগুলো আমরা ছাত্রদের বা ছাত্রীদের জানাচ্ছি। তো সেই হিসেবে আগের ভিডিওতে যে প্রশ্নগুলো, যে ধরনের প্রশ্নের কথা বলেছিলাম সেই ধরনের প্রশ্নই থাকছে, কিন্তু তার সঙ্গে সেটা আরও একটু স্বচ্ছ আর একটু পরিষ্কার করে দিচ্ছি আমি এই ভিডিওতে। দেখো যে যত প্রশ্ন হবে তার 50% হচ্ছে একদম সাধারণ প্রশ্ন, সহজ প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, আগের ভিডিওতেও বলেছি। 30% হচ্ছে বোধমূলক প্রশ্ন, তুলনামূলকভাবে একটু কঠিন। আর বাকি 20% প্রশ্ন কিন্তু প্রয়োগ ও দক্ষতামূলক, এটা আরেকটু বেশি কঠিন। একটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যদি ধরি বাংলা ইংরাজির মতন, আমি কিন্তু সব সাবজেক্টের জন্যই কথা বলছি, সব সাবজেক্টের ক্ষেত্রে এইটা। আমরা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যদি ধরি বাংলা ইংরাজির মতন, তাহলে 20 মার্ক, 40-এর পরীক্ষা তো 20 নম্বর হচ্ছে সহজ প্রশ্ন থাকছে। বোধমূলক প্রশ্ন 30% মানে 12 নম্বর একটু বোঝার বিষয় রয়েছে, কিন্তু বাকি যে 20% অর্থাৎ 8 নম্বর সেটা প্রয়োগ এবং দক্ষতামূলক। এখানে কিন্তু মেধা যেমন যুক্ত আছে, ঠিক তেমনি কত দক্ষ মানে কিভাবে তুমি পড়েছো সমস্ত জিনিসটা, কতটা আত্মস্থ করেছো, অর্থাৎ পড়া, তোমার পড়া, শুধু পড়া, শুধু পড়া, হ্যাঁ, ফাঁকি দেওয়া নয়, নোটস নয়, কতটা সুন্দরভাবে পড়েছো সেইটা কিন্তু জাজমেন্ট হবে এই জায়গাতে। এই যে 12%, এই 12% নিয়েই অর্থাৎ এই যে 20% মানে 8 নম্বর বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে সেটা হয়ে যাচ্ছে 6 নম্বর। এই 8 বা 6 নম্বর কি কি বিষয় থাকছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আমি স্ক্রিনে ভালোভাবে দেখে নেবে। এই 8 বা 6-এর মধ্যে থাকছে তোমার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ আগের ভিডিওতে যেরকম বলেছি তার থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, দেখে নাও। এখানে থাকছে স্তম্ভ মেলানো, এখানে থাকছে ক্রম, ঘটনাক্রম, এগুলো তো ঠিকই আছে। আর একটা থাকছে তোমার রেখাচিত্র। রেখাচিত্র বাংলা ইংরেজিতেও রেখাচিত্র ডায়াগ্রাম থাকবে, কিভাবে থাকবে আমি কিন্তু স্ক্রিনে দিয়েছি, ভালো করে দেখে নেবে। এখানে থাকছে কেস স্টাডি। কেস স্টাডিটা কি জিনিস, কিভাবে সেটাকে আমাদের করতে হবে সেই সংক্রান্ত আলোচনা করে দিয়েছি স্ক্রিনে, ভালো করে দেখে নেবে। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো নম্বর পেতে চাও। যদি ভালো নম্বর না পেতে চাও তাহলে আমার ভিডিও দেখা একেবারে প্রয়োজন নেই, হ্যাঁ, পড়ার ভিডিওগুলো দেখারও প্রয়োজন নেই। কিন্তু যদি একটু ভালোভাবে, একটু সম্মানের সঙ্গে এবং ভবিষ্যৎকে সুদৃঢ় করতে চাও তাহলে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশনের যে আইকনটা সেটাকে তোমরা প্রেস করে নেবে, কেননা 11-12-এর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, শুধু তাই নয় অন্যান্য ক্লাসের কিন্তু ভিডিওগুলো আমি করে থাকি আমার চ্যানেলে, আরও বাংলা বিষয় নানা জিনিস পেয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে তোমরা সোজাসুজি চলো দেখে নাও যে কি কি থাকছে তোমাদের এই 8 নম্বরের মধ্যে। 50% সহজ জ্ঞানমূলক প্রশ্ন, 30% একটু কঠিন বোধমূলক প্রশ্ন, আর 20% প্রয়োগ ও দক্ষতামূলক প্রশ্ন, তুলনামূলকভাবে আরেকটু কঠিন। ঠিক এইভাবেই কিন্তু প্রশ্নগুলো হবে। তাহলে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট বাংলা ইংরাজির মতন সাবজেক্টগুলোতে কি হচ্ছে, 20 নম্বরের সহজ জ্ঞানমূলক প্রশ্ন থাকছে, বোধমূলক প্রশ্ন থাকবে 12 নম্বরের, এবং প্রয়োগ ও দক্ষতামূলক প্রশ্ন কিন্তু 8 নম্বরের, খুব কম নয়, 8 নম্বর। শূন্যস্থান পূরণ কীরকম থাকবে দেখে নেওয়া যাক। ড্যাশ নামে ড্যাশ আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। ক কালীময় ইংরেজ, খ পরমেশ্বর চক্রবর্তী নীলকুচি, গ সহায় হরি নীলকুচি, ঘ পরমেশ্বর ইংরেজ। এটার উত্তর হচ্ছে সহায় হরি এবং নীলকুচি। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় বিদ্যাসুন্দর কাব্যটি রচনা করেছিলেন ড্যাশ ও ড্যাশ। এটা 4টে অপশনের মধ্যে থেকে উত্তর হচ্ছে ভারতচন্দ্র এবং রামপ্রসাদ। তাহলে বুঝতেই পারছো বিষয়ের উপরে গভীরতা না থাকলে কিন্তু শূন্যস্থান পূরণটাও কঠিন হয়ে যেতে পারে। এটা সবচেয়ে বিস্তারিত আলোচনা করা দরকার বলে আমার মনে হয়েছে, সেটা রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয়। আমি খাতায় লিখে তার ছবি তুলে পোস্ট করেছি, দেখতে একটু কষ্ট হলেও তোমাদের স্বার্থে একটু দেখে নিও।
আমি মোবাইলে ওই রেখাচিত্রের কাজটা করতে পারিনি আমার অক্ষমতার জন্য। দেখো, প্রথমটা সঠিক ক্রমটি হলো সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ বাংলা, আর্য প্রাকৃত অপভ্রংশ অবহট্ট বাংলা, আর্য সংস্কৃত প্রাকৃত বাংলা, আর্য অপভ্রংশ অবহট্ট বাংলা। বাংলা ভাষার বিবর্তন এটা যদি ভালোভাবে বোঝা না থাকে তাহলে কিন্তু এর উত্তর দেওয়া সম্ভব নয়। প্রথমে আর্য ভাষা এলো, তারপরে মধ্য ভারতীয় আর্য ভাষা, সেটা রূপ হচ্ছে প্রাকৃত, প্রাকৃতের পরবর্তী রূপ হচ্ছে অপভ্রংশ, অপভ্রংশের পরবর্তী রূপ হচ্ছে অবহট্ট, এবং অবহট্ট থেকে বাংলা বা উত্তর ভারতীয় ভাষাগুলো সৃষ্টি। এই ক্রমটা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল হতে বাধ্য। এই রেখাচিত্রটা দেখে অন্যরকম, মাঝখানে গীত গোবিন্দম দেওয়া রয়েছে, তারপরে 4টে অপশান, কবি জয়দেবের রচিত, রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক কাব্য, প্রাকৃত ভাষায় লেখা, বৈষ্ণব পদাবলীর প্রেরণা। এবার কোন বিকল্পটি সঠিক? এখানে সত্য মিথ্যা দেওয়া রয়েছে, তো সরাসরি উত্তরেই চলে যাই। ক বিকল্পটি সঠিক, কারণ এটা কবি জয়দেব রচিত সত্য, আর রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক কাব্য এটাও ঠিক। দীর্ঘই যেটা বৈষ্ণব পদাবলীর প্রেরণা, এই কাব্য থেকেই বৈষ্ণব পদাবলীর প্রেরণা লাভ করেছে, পরবর্তীকালে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। কিন্তু গীতগোবিন্দম প্রাকৃত ভাষায় রচিত নয়, গীতগোবিন্দম হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। তাহলে ওই তথ্যটা ভুল, এর ভিত্তিতে ক অপশানটা ঠিক। তার মানে বুঝতেই পারছো যে কতটা তোমাদের ধারণা রাখা দরকার। এরকমভাবে আরেকটি প্রশ্ন দেখো, ডানাওয়ালা থুরথুরে বুড়ো সম্পর্কে 4টে অপশান দেওয়া আছে। এক, ন্যাপথ্যালিন খেয়েছিল, পোপের ভোজ খায়নি, পাপি তাপিদের দেওয়া ভোজ খায়নি, বেগুন ভর্তা খেয়েছিল। ডানাওয়ালা থুরথুরে বুড়ো কিন্তু ন্যাপথ্যালিন খেয়েছিলেন তা নয়, ন্যাপথ্যালিন তিনি খাননি। তাহলে এখানে যে গ অপশানটা রয়েছে সেটাতে হচ্ছে অমিথ্যা, আর হ্রস্বই দীর্ঘই সত্য, এই অপশানটাই সঠিক হবে, অন্যান্য অপশানগুলো ঠিক নয়। অর্থাৎ এখানেও তোমরা বুঝতে পারছো যে বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা থাকা দরকার। আবার পুঁই মাছ আর মূল চরিত্র সহায় হরি সম্পর্কে কি দেওয়া রয়েছে? কতে দেওয়া আছে স্ত্রীকে সমীহ করে চলেন, খেন্তিকে খুব ভালোবাসেন, অসহায় পিতা। খতে স্ত্রীকে সমীহ করে চলেন, ভীষণ দাম্ভিক, প্রতিবেশীদের গ্রাহ্য করেন না। গতে স্ত্রীকে সম্মান করেন না, সুযোগ পেলেই চুরি করেন, নিজের কথাই তার কাছে শেষ কথা। আর তারপরে দেখছি যে সন্তান স্নেহে পাগল, বিপদে মাথা ঠিক রাখতে পারেন না, দারিদ্র্যের কারণে অসহায়। অনেক অপশানই তোমার কাছে সঠিক বলে মনে হবে, কিন্তু যদি ভালো করে পড়া থাকে তাহলে বুঝতে পারবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তিনি স্ত্রীকে সমীহ করে চলেন, খেন্তিকে খুব ভালোবাসেন, এবং তিনি অসহায় পিতা। তাহলে বুঝতে পারছো যে একটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে নিখুঁত ধারণা না থাকলে এ ধরনের প্রশ্নের উত্তর কিন্তু করা সম্ভব নয়। এবার চলে আসো কেস বেসড কোশ্চেন্স কীরকম হবে দেখে নেওয়া যাক। আমি এখানেও দুখানা উদাহরণ দিয়েছি। এক্ষেত্রে গল্প, কবিতা বা যে কোনো বিষয় থেকেই একটা তথ্য দেওয়া থাকবে, কিছু কথা দেওয়া থাকবে, এবং তার পরিপ্রেক্ষিতে কিছু বিকল্প থাকবে। প্রথমটা দেখো, বিশাল ডানাওয়ালার থুরথুরি বুড়ো থেকে একটা লাইন দেওয়া আছে, কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিষদৃশ্য সব মস্করা বা কৌতুকের মতন। অপশান দেবদূত যে একজন প্রতারক, এখানে সেই কথা বলা হয়েছে। দেবদূতকে মানুষ ভুল বুঝেছে, দেবদূতকে চিনতে না পেরে তার সম্পর্কে অলৌকিক কথা প্রচার করা হয়েছিল, দেবদূতকে নিয়ে মানুষ মস্করা করতে চাই। এখানেও কিন্তু গল্পটা ভালোভাবে পড়া থাকলে তোমরা বুঝতে পারবে যে উত্তরটা হবে গ। পুঁই মাজা থেকে পরের প্রশ্নে যে তথ্য, বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। এটা ভেতরে অন্নপূর্ণার দৃষ্টিভঙ্গিতা বা মনোভাবটা বোঝা দরকার। অপশানগুলো দেখো, অন্নপূর্ণা খেন্তির অপরিমিত লোভে বিরক্ত, ভোজনপ্রিয় খেন্তির সহজতার কথা মনে পড়ে অন্নপূর্ণা আবেগতাড়িত, নিজেদের দারিদ্র্যের কথায় অন্নপূর্ণা আবেগতাড়িত। ঘ এগুলোর সবকটি নয়, উত্তর হচ্ছে ভোজনপ্রিয় খেন্তির সহজতার কথা মনে পড়ে অন্নপূর্ণা আবেগতাড়িত।